নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে 25শে ডিসেম্বর উপলক্ষে একটি ভিন স্বাদের গল্প নিয়ে। আজ আমরা যে গল্পটি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি সেটি সত্যজিৎ রায় সৃষ্ট প্রফেসর শঙ্কুর কর্ভাস গল্প। আশা করি আজকের দিন আপনাদের সকলের খুব ভালো কাটুক এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল পুরো গল্পের মেলা টিমের পক্ষ থেকে। আজকের গল্প আমরা নিয়েছি নবম শ্রেণীর বাংলা ভাষা পাঠ্যপুস্তক প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে কর্ভাস গল্পটি। শুরু করছি আমরা আমাদের আজকের নিবেদন সত্যজিৎ রায় সৃষ্ট প্রফেসর শঙ্কুর কাহিনী কর্ভাস। 15ই আগস্ট। পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল। সেটাকে আমি 100-র উপর বাংলা শব্দ পরিষ্কার করে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। একদিন এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সেই ধারণা প্রায় পাল্টে গেল। দুপুরবেলা আমি সবেমাত্র স্কুল থেকে ফিরেছি। মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছে। ঠিক এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আমরা কিন্তু কোনো কম্পনই টের পাইনি। কিন্তু পরের দিন কাগজে বেরালো সিসমোগ্রাফ যন্ত্রে সত্যি নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনের মধ্যে একটা অনুসন্ধান ইচ্ছা রয়ে গেছে। কিন্তু অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর ঠিক চর্চা করা হয়নি। আরেকটা কারণ অবশ্যই আমার বেড়াল নিউটন। নিউটন পাখি পছন্দ করে না, আর আমার নিউটনকে অসন্তুষ্ট করে কোনো কাজ করতে ইচ্ছে করে না। সম্প্রতি বয়সের জন্যই বোধ হয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে। সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। আমি সকালে তাদের খেতে দিই। সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানালার সামনে জটলা করে। প্রত্যেকটি প্রাণীরই নিজ নিজ কিছু সহজাত ক্ষমতা থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখিদের ক্ষমতা অনেক বেশি এবং আরো বিস্ময়কর। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। একটা মানুষকে কিছু খড়কুটো দিয়ে যদি ওরকম বাসা বানাতে বলা হয় তাহলে আমার বিশ্বাস সেই কাজ কেউ করতে পারবে না, কিংবা যদি বা পারে তাতেও মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। অস্ট্রেলিয়াতে ম্যানলি ফাউল নামে এক ধরনের পাখি আছে যারা মাটিতে বাসা করে। বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে তৈরি একটি ঢিপি, আর তার ভেতরে ঢোকার জন্য একটা গর্ত। ডিম পাড়ে বাসার ভেতরে, কিন্তু সে ডিমে সে তা দেয় না। অথচ উত্তাপ না হলে যে ডিম ফুটে বাচ্চা বের হবে না। উপায় কি? উপায় হলো এই যে ম্যানি ফ্লাউল কোনো অজ্ঞাত আশ্চর্য কৌশলে বাসার ভেতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটের 1 ডিগ্রিও বেশি বা কম হতে দেয় না। তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। আরো রহস্য,
গ্রিপ নামের পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়। কেন সেটা কিন্তু কেউ জানে না। আবার এই একই গ্রিপ পাখি জলে ভাসমান অবস্থায় যদি কোনো শত্রুর ইঙ্গিত পায়, নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায় বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বার করে গলা অবধি জলে ডুবে থাকতে পারে। এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয়কর ক্ষমতা, ঈগল বাচের শিকার ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা, এইসব তো আছেই। এই কারণেই কিছুদিন থেকে পাখির পিছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছে করছে। তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কত দূর পর্যন্ত নতুন কিছু শেখানো যায়, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি, এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এই কাজটা হতে পারে? 20শে সেপ্টেম্বর। আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে। আমি সহজ পথে বিশ্বাসী। আমার যন্ত্রও তাই হবে, জলের মতন সহজ। দুটি অংশে হবে এই যন্ত্র। একটি হবে খাঁচার মতো, পাখি থাকবে সেই খাঁচার মধ্যে। খাঁচার সাথে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের। এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। এই 1 মাস আমার ল্যাবরেটরির জানালা দিয়ে খাদ্যের লোভে যেই সব পাখি এসে ঢুকেছে সেইগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি। কাক, চড়ুই, শালিক ছাড়া পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি ইত্যাদি মাঝে মাঝে আসে। সব পাখির মধ্যে দিয়ে একটা বিশেষ পাখি একটু বিশেষভাবেই আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটা একটা কাক। দাঁড়কাক নয়, সাধারণ কাক। কাকটা আমার চেনা হয়ে গেছে। ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, সেইটা থেকে তো চেনা যায়। তাছাড়া হাবভাব অন্য কাকের চেয়ে বেশ একটু আলাদা রকম। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের ওপর আঁচড় কাটতে আর কোনো পাখিকে দেখিনি। কালকে তো একটা ব্যাপারে রীতিমতন হকচকিয়ে গেছি। আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি, এমন সময় একটা খচখচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা আধ খোলা দেশলাইয়ের বাক্স থেকে একটা কাঠি বার করে তার মাথাটা বাক্সের পাশটায় ঘষছে। আমি বাধ্য হয়ে হুস হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম। কাকটা তখন উড়ে গিয়ে জানলায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করলো, যেইটার সাথে কাকের স্বাভাবিক কাকা শব্দের সাথে কোনো সাদৃশ্য নেই। হঠাৎ শুনে মনে হবে যেন কাকটা বুঝি হাসছে। যেরকম চালাক পাখি আমার পরীক্ষার জন্য ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হবে। দেখা যাক কতদূর কি হয়। 27শে সেপ্টেম্বর। আমার অন্বেষণ যন্ত্র তৈরি শেষ হলো। কাকটা সকালেই আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এ জানলা ও জানলা লাফিয়ে বেড়াচ্ছিল। যন্ত্রটা টেবিলের উপরে রেখে যেই তার দরজা খুলে দিলাম, অমনি কাক দিব্যি লাফাতে লাফাতে এসে ওর ভেতরে ঢুকে পড়ল।
এ থেকে এইটাই অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল। প্রথমে কিছুটা ভাষা জ্ঞান হওয়া দরকার, না হলে আমার কথা বুঝতে পারবে না। তাই সহজ বাংলা দিয়ে শুরু করেছি। আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। বোতাম টিপলেই কাকটা চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায়। কাকের মতন ছটপটে পাখির পক্ষে এইটা যে কত অস্বাভাবিক সে তো বুঝতেই পারছি। নভেম্বর মাসে চিলির রাজধানী স্যান্টিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স আছে। মিনেসোটাতে আমার পক্ষীবিদ বন্ধু রিউফেস গ্র্যান্ডফেলকে একটা চিঠি লিখে দিলাম। যদি আমার বায়স বন্ধু সত্যিকারের কিছুটা মানসিক বুদ্ধি আয়ত্ত করতে পারে, তাহলে তাকে সঙ্গে নিয়ে গিয়ে বক্তৃতায় ডেমনস্ট্রেশন সহ দিলে একটা চমক পড়তে পারে। 4 অক্টোবর। কর্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো। এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনছি। তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না। অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো চলবে না। তার বুদ্ধির পরিচয় তার কাছেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস। করভাস এখন ইংরেজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে। ওর ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা। দিনের বেলার বাকি সময়টা ও আমার ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে। সন্ধে হলে এখনো রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিমের কোণের আম গাছটায়। নিউটন দেখি করভাসকে দিব্যি মেনে নিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটল, তারপরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলে আশ্চর্য হব না। ব্যাপারটা ঘটল দুপুরে। নিউটন আমার আরাম কেদারার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। করভাস কোথায় যেন উধাও। আমি খাতায় নোট লিখছি। এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শব্দ শুনে জানলার দিকে চেয়ে দেখি করভাস ঘরে ঢুকেছে। তার ঠোঁটে একটা সদ্য কাটা মাছের টুকরো। সে সেটা এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিল। আবার জানালায় ফিরে গিয়ে বসে ঘাড় বেঁকিয়ে এদিকে ওদিকে দেখতে লাগলো। গ্র্যান্ডফেল্ড আমার চিঠির উত্তর দিয়েছে। লিখেছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তণ পাঠানোর বন্দোবস্ত করেছে। আমি অবশ্যই যেন কাক সহ যথাসময় স্যান্টিয়াগোতে গিয়ে পৌঁছাই। 20 অক্টোবর। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরাজি কথা আর সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের ওপর ফেলে দিতে হয়। করভাস তার উপর দাঁড়িয়ে লেখে। ওর নিজের নাম ইংরাজিতে লিখছে CORVUS, করভাস। সহজ যোগ বিয়োগ করতে পারছে। ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞাসা করলে
লিখতে পারছে, আমার পদবি লিখতে পারছে। 3 দিন আগে মাস, বার, তারিখ শিখিয়ে দিয়েছিলাম। আজকে কি বার জিজ্ঞাসা করতেই পরিষ্কার অক্ষরে লিখল FRIDAY। করভাসের খাবার ব্যাপারে বুদ্ধির পরিচয় পেলাম। আজ একটা পাত্রে রুটি, টোস্টের টুকরো আর আরেকটাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলো মুখে পোড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। 22শে অক্টোবর। করভাস যে এখন অন্যান্য কাগেদের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ একটা কান ফাটানো বাচের শব্দ। শুনে জানালার কাছে গিয়ে দেখি আমাদের বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকালবেলা বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকেদের হল্লা শুরু হলো। এ তল্লাটে যত কাক আছে সবই মরা গাছটার কাছে এসে হল্লা করছে। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। সে ফিরে এসে বলল, বাবু, একটা কাক মরে পড়ে আছে গাছের নিচে, তাই এত চিল্লাচিল্লি। বুঝলাম বাজ পড়ার ফলে কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্য, করভাস আমার ঘর থেকে বের হবার কোনো রকম আগ্রহী দেখছি না। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বার লিখে চলেছে, 2, 3, 4, 5, 7, 11, 13। 7ই নভেম্বর। করভাসকে এখন সদপ্পে বৈজ্ঞানিক মহলে উপস্থাপন করা চলে। পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি নানা রকম কাজ করানোর উদাহরণ পাওয়া যায়, কিন্তু করভাসের মতন এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আছে বলে আমার জানা নেই। অর্নেথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়েই যেই সব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটা শব্দের সাহায্যে দেওয়া যায়, করভাস তা শিখে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওর মনের মধ্যে যেই জিনিসটা আপনা থেকে জেগে উঠেছে সেইটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স, যেইটার সাথে পাখির কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে। সান্টিয়াগো যাব বলে আজ সকালে আমার সুটকেস গুছাচ্ছিলাম। গোছানো শেষ হতে বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি করভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। কাল গ্রেনফেলের আরেকটা চিঠি পেয়েছি। ও সান্টিয়াগো পৌঁছে গেছে। পক্ষীবিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে রয়েছে। এর আগে এইসব সম্মেলনে শুধু পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে, জ্যান্ত পাখি সঙ্গে নিয়ে কোনো বক্তৃতাই এখনো পর্যন্ত হয়নি।
গত 2 মাসের অক্লান্ত পরিশ্রমের পর আমি যে পাখিদের মস্তিষ্কের বিষয় যে দুর্লভ জ্ঞান সংগ্রহ করেছি সেই সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি। সেইটাই হবে সম্মেলনের আমার পেপার। প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে কর্ভাস। 10ই নভেম্বর। দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি। একটিমাত্র ঘটনাই লেখবার আছে। বাড়ি থেকে যখন রওনা হব তখন করবাস দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য প্রচণ্ড ছটফটানি শুরু করে দিয়েছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটাং উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলের ওপর বসে ঠোঁট দিয়ে দেরাজটায় ভীষণভাবে টোকা মারতে আরম্ভ করলো। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি, যেই আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক। খাঁচার ভেতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখবার ব্যবস্থা করেছি। খাওয়ার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতন মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি। প্লেনের যাত্রীদের মধ্যে কেউ বোধহয় এর আগে কখনো পোষা কাক দেখেনি। গর্ভাবস্থায় সকলেরই কৌতূহল উদ্রেক করছে। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্বন্ধে কাউকে কিছু বলিনি। ব্যাপারটা গোপন রাখতে চাই অনুমান করে বোধহয় করভাসও সাধারণ কাকের মতন ব্যবহার করছে। 14ই নভেম্বর। হোটেল এক্সেলসিয়া, সান্টিয়াগো। রাত 11টা। দুদিন খুব ব্যস্ত ছিলাম, তাই ডায়েরি লেখার সময় পাইনি। আগে আমার বক্তৃতার কথাটা বলেনি, তারপর এই কিছুক্ষণ আগের চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে। এক কথায় বলা যায় করবাস সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ। লেখাটা পড়তে লেগেছিল আধা ঘন্টা। তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চলল প্রায় 1 ঘন্টার উপর। আমি মঞ্চে উঠে করভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের ওপর ছেড়ে দিয়েছিলাম। প্রকাণ্ড লম্বা মেহগনি টেবিল, তার পেছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসে আছে। আমি একপাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি। পড়া যতক্ষণ চলল ততক্ষণ কিন্তু করভাস এক পাও নড়ল না। তার একপাশে ঘাড় কতকরার ভঙ্গি ও মাঝে মাঝে মাথা ওপর নিচ করা দেখে বোধ হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতেও পারছে। বক্তৃতা শেষ হওয়ার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতন শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি করভাস তার ঠোঁট দিয়ে হাততালির মতন তালে নিজের ঠোঁট টেবিলে ঠুকে চলেছে। ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই করভাসের কোনো বিরাম ছিল না। গত 2 মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের সকলের মনে তাক লাগিয়ে দিয়েছে। সবাই এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কিন্তু কেউ কল্পনাই করতে পারেনি। এইখানকার কাগজ কুরিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে এর মধ্যেই করভাসের খবর বেরিয়ে গেছে। শুধু বেরিয়েছে নয়, প্রথম পাতায় প্রধান খবর হিসাবে বেরিয়েছে। আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে করভাসের একটা ছবি।
মিটিংয়ের পর গ্র্যান্ডফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারু বিয়ার্সের সঙ্গে স্যান্টিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। জনবহুল, মনোরম, আধুনিক শহর। পূব দিকে অ্যান্ডিস পর্বতশ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক ঘোরার পর কোভারুবিয়াস বললেন, সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে, অতিথিদের জন্য আমরা নানা রকমের আমোদ প্রমোদের আয়োজন করেছি। তার মধ্যে আজ বিকেলের ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। এক চিলিয়ান জাদুকর তামাশা দেখাবে তোমাদের খাতিরে। ইনি আর্গাস নামে পরিচিত। এর বিশেষত্ব হচ্ছে এই যে ইনি ম্যাজিকে নানা রকমের পাখি ব্যবহার করে। ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, তাই আমি আর গ্রেনফেল আজ বিকালে এইখানকার প্লাজা থিয়েটারে আর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। লোকটা নানা রকম পাখি ব্যবহার করে সেটা ঠিকই, হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, 3 হাত লম্বা সারস, এক ঝাঁক হামিংবার্ড, এই সবই কাজে লাগায় আর্গাস। এবং বেশ বোঝা যায় যে এই সব কটা পাখিকে খুব দক্ষতার সাথে ট্রেনিং দিয়ে নিয়েছে সে। বলা বাহুল্য, এই কাজের কোনোটাই আমার করবাসের কৃতিত্বের ধারে কাছে আসে না। সত্যি বলতে কি, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুঘর ব্যক্তিটিকে। টিয়া পাখির মতো নাক, মাঝখানে স্মৃতি করা, টান করে পেছন দিকে আছড়ানো নতুন গ্রামাফোন রেকর্ডের মতন চকচকে চুল, চোখে মাইনাস পাওয়ারের চশমা। তার কাজ এত পুরু যাতে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতন দেখায়। লম্বায় লোকটা 6 ফুটের ওপর। চকচকে কালো কোটের আস্তিনের ভেতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে। সেই হাতের বিভিন্ন ভঙ্গিমাই দর্শকদের সম্মোহিত করে রাখে। জাদু খুব উঁচু দরের না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখেই প্রায় পয়সা উঠে আসে। আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্র্যান্ডফেলকে পরিহাসের ছলে বললাম, আমাদের যেমন আর্গাসের ম্যাজিক দেখানো হলো, আর্গাসকে তেমন করবাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো না। রাত 9টায় ডিনার ও তারপর অতি উপদীয় চিলিয়ান কফি খেয়ে গ্রেনফেলের সাথে হোটেলের বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। আমি একটু অবাক হয়ে অন্ধকারে রিসিভারটা তুলে কানে দিলাম। সিনিয়র শঙ্কু, হ্যাঁ? আমি রিসেপশন থেকে বলছি। আপনাকে অসময়ে বিরক্ত করবার জন্য ক্ষমা চাইছি। একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সাথে দেখা করতে চাইছেন। আমি বাধ্য হয়ে বললাম যে আমি ক্লান্ত, সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে একটা টেলিফোন করে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে তাহলে ভালো হয়। নিশ্চয়ই কোনো রিপোর্টার হবে। এর মধ্যে 4 জন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যেসব প্রশ্ন করেছে তাতে আমার মতন ঠান্ডা মেজাজের মানুষকেও রীতিমতন অসহিষ্ণু হতে হয়। একজন তো সরাসরি জিজ্ঞাসা করলেন, ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমনি কাককেও হয় কিনা। রিসেপশনিস্ট লোকটির সাথে কথা বলে বলল, সিনিয়র শঙ্কু, সে ভদ্রলোক বলছেন 5 মিনিটের বেশি সময় নেবেন না। সকালে ওর একটা অন্য এঙ্গেজমেন্ট রয়েছে। বললাম,
যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক? আগে না, ইনি হচ্ছেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস। নামটা শুনে বাধ্য হয়েই ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো। বিছানার পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। 3 মিনিট পরে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে 6 ফুট বলে মনে হয়েছিল। এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা। সত্যি বলতে কি, এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। বিলিতি কায়দায় সামনে ঝুঁকে পড়ে নমস্কার জানানোর সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন, তবে এই স্যুটের রঙও কালো। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কোরিয়ালে দেল সেন্তিয়াগোর সান্ধ্য সংস্করণ। আর্গাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম, যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আর্গাস নামক এক কীর্তিমান পুরুষের কথা পড়েছি, যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। একজন জাদুকরের পক্ষে নামটা কিন্তু বেশ মানানসই। আর্গাস মৃদু হেসে বললেন, সেই কীর্তিমান পুরুষটার সঙ্গে পাখির একটা সম্পর্ক আছে, মনে পড়ছে নিশ্চয়ই। আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলো তুলে ময়ূরের পুজ্জে বসিয়ে দিয়েছিল। সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্বন্ধে। কত পাওয়ার আপনার চশমার? -20। তবে তাতে কিছু এসে যায় না। আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আর্গাস। কিন্তু সেই হাসি ফুরাবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হা অবস্থাতেই থেকে গেলেন। তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে। করভাস কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুকরের অট্টহাসিতে বোধহয় তার ঘুমটা ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে। আর্গাস মুখ হা অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন। তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন, আজ সন্ধ্যেবেলার কাগজে এর বিষয় পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত, কিন্তু তাও অনুরোধ করছি, যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন, একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা। আমি বললাম, শুধু আমি ক্লান্ত নই, আমার পাখিও খুব ক্লান্ত। আমি খাঁচার দরজা খুলে দিচ্ছি, বাকিটা কিন্তু পুরোটাই নির্ভর করবে আমার পাখির মেজাজের ওপর। আমি ওকে জোর করে ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে চাই না। বেশ, তো তাই হোক। খাঁচার দরজা খুলে দিলাম। করভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় আমার খাটের পাশের টেবিলটায় এসে ঠোঁটের এক অব্যক্ত ঠোকরে
ল্যাম্পটা নিভিয়ে দিল। ঘর কিন্তু এখন অন্ধকার। জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপলের জলা নেভা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে। আমি চুপ। করবাস ডানা ঝাপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল। আরগাসের মুখের ওপর সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে নিভছে। তার সোনার চশমার পুরু কাচের ভিতর সাপের মতন চোখ, সবুজ আলোয় আরো বেশি সাপের মতন মনে হচ্ছে। বেশ বুঝতে পারছি সে অবাক ও হতভম্ব। বেশ বুঝতে পারছি করবাস ঘরের বাতি নিভিয়ে দিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো সেইটা আরগাসের বুঝতে বাকি নেই। করবাস এখন বিশ্রাম চাইছে। সে চায় না ঘরে আলো জ্বলে। সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমাতে চায়। আর আরগাস, তার সরু গোপের নিচে ঠোঁটের পাশ দিয়ে একটি ফিসফিসের শব্দ উচ্চারণ হলো, ম্যানিফিকো, অর্থাৎ চমকপ্রদ, অসামান্য। সে যেন তার হাত দুটো তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে। লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক লম্বা ও চকচকে। বুঝলাম সে নখে নীল পালিশ মেখেছে, রুপোলি পালিশ। তার ফলে মঞ্চে স্পটলাইটে আঙ্গুলের খেলা জমে ভালো। সেই রুপোলি নখে এখন বারবার বাইরের সবুজ সেই নিয়ন আলো প্রতিফলিত হচ্ছে। আই ওয়ান্ট দ্যাট ক্রো। ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে আরগাসের কথা এলো। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সাথে। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়ছে। কিন্তু আসলে আরগাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়। আই ওয়ান্ট দ্যাট ক্রো, আবার বলল আরগাস। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই। আরও কি বলতে চায় লোকটা, দেখা যাক। আরগাস এতক্ষণ জানালার দিকে চেয়েছিল। এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো। ভারী অদ্ভুত লাগছিল অন্ধকার আর এই সবুজ আলোর খেলা। এও যেন একটা ভেলকি। লোকটা এই আছে, আবার এই নেই। আরগাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠল। সেইগুলো এখন তার নিজের দিকেই ইঙ্গিত করছে। আমাকে দেখো প্রফেসর, আমি আরগাস, বিশ্বের সেরা জাদুকর। আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রেমী লোক আমাকে চেনে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেড়াচ্ছি। রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, নেসন, স্টকহোম, ইতালি, হংকং, টোকিও। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরো বেশিভাবে চমকপ্রদ হবে। কি সে জানো? If I get that crow, that Indian crow, ওই পাখি আমার চাই প্রফেসর। ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই। আরগাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে।
আঙ্গুলগুলোকে সাপের ফনার মতন দোলাচ্ছে, নখগুলো সবুজ আলোয় চকচক করছে। আমি মনে মনে হাসলাম। আমার জায়গায় যে কোনো অন্য লোক হলেই আরগাসের কার্যসিদ্ধি হতো, অর্থাৎ সেই লোক হেপনোটাইজ হতো, আর সেই সুযোগে খাঁচার পাখিও আরগাসের হস্তগত হতো। আমাকে হেপনোটাইজ করা যে সহজ নয়, সেইটা এবার আমার কথা দেখেই বোধহয় জাদুকর বুঝতে পারল। মিস্টার আরগাস, আপনি কিন্তু বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও কিন্তু বৃথা। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কর্ভাস শুধু আমার ছাত্রই নয়, সে আমার সন্তানের মতো। সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার প্রফেসর। আরগাসের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি তীব্র, কিন্তু পরক্ষণে সে আবার গলা নামিয়ে বলে চলল, প্রফেসর, তুমি কি জানো আমি করোড়পতি? শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ আছে। সেটা কি তুমি জানো? আমার বাড়িতে 26 জন চাকর আর 4টে ক্যাটালগ গাড়ি। এইসব কি তুমি জানো? খরচে তোয়াক্কা আমি করি না প্রফেসর। ওই পাখির জন্য আমি আজই তোমাকে এক্ষুনি 10,000 এসকিউরো দিতে রাজি আছি। 10,000 এসকিউরো মানে প্রায় 15,000 টাকা। আরগাস জানে না, সে যেমন খরচের তোয়াক্কা করে না, আমি তেমনি টাকা জিনিসটার তোয়াক্কা করি না। সেই কথাটা তাকে বললাম। আরগাস এবার একটা শেষ চেষ্টা করল। তুমি তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? ভেবে দেখো, আরগাস, কর্ভাস, ওই কাকের নাম হয়েছে আমারই জন্য। সেটা কি তুমি বুঝতে পারছো না প্রফেসর? আমি আর ধৈর্য রাখতে পারলাম না। চেয়ার ছেড়ে উঠে পড়ে বললাম, মিস্টার আরগাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ নিয়ে তুমি থাকো। কর্ভাস আমার কাছেই থাকবে। ওর শিক্ষা এখনো শেষ হয়নি। ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি। আমি আজ ক্লান্ত। তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি 20 মিনিট সময় দিয়েছি, আর দিতে পারছি না। আমি এখন ঘুমাবো, আমার পাখিও ঘুমাবে। সুতরাং গুড নাইট। আমার কথাগুলো শুনে আরগাসের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রকাশ করলেও আমি সেটাকে একেবারে আমল দিলাম না। আরগাস আবার বিলেতি কায়দায় মাথা নুয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি কর্ভাস এখনো জেগে আছে। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করল, এবং সেই শব্দটায় যে একটা জিজ্ঞাসা রয়েছে সেইটা তার বলার সুরেই স্পষ্ট। বললাম, এক পাগলা জাদুকর, টাকার গরমটা বড্ড বেশি। তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি। সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। 16ই নভেম্বর। ভেবেছিলাম কালকের ঘটনা কালকেই লিখে রাখব, কিন্তু বিভীষিকার ঘোর কাটতে সারা রাত লেগে গেল। কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না। সকালে সম্মেলনের বৈঠক ছিল,
তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাসাকা মতন ঘোর ক্লান্তিকর ভাষণ সঙ্গে করবাসকে নিয়ে গেছিলাম। প্রায় 1 ঘন্টা বক্তৃতার পর হঠাৎ খেই হারিয়ে ফেলে মরি মতো আমতা আমতা করছিল। করবাস হঠাৎ আমার টেবিলে সশব্দে ঠোঁট দিয়ে তালি আরম্ভ করে দিল। হলের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুত হয়ে পড়লাম। দুপুরে আমাদের হোটেলে সম্মেলনের কিছু ডেলিগেটের সাথে আমাদের লাঞ্চ ছিল। সেইখানে যাওয়ার আগে আমি আমার 71 নম্বর ঘরে এসে করবাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম, তুমি থাকো, আমি খেয়ে আসছি। বাধ্য করবাস কোনো আপত্তি করল না। লাঞ্চ শেষ করে যখন উপরে এসেছি তখন 2:30। দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেইটার প্রয়োজন হবে না, কারণ দরজা খোলা। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। ঝড়ের মতন ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই, খাঁচা সমেত করবাস উধাও। আবার ঝড়ের মতন ঘরের বাইরে এলাম। উত্তর দিকে 2টো ঘর পরেই বাঁদিকে রুম বয়দের ঘর। ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি 2টো রুম বয়ে পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাহনি দেখেই বুঝতে পারলাম তাদের দুজনকেই হেপনোটাইজ করা হয়েছে। চলে গেলাম 107 নম্বর ঘরে গ্র্যান্ডফেলের কাছে। তাকে সমস্ত ব্যাপারটা বলে দুজনের শটাঙ্গিয়ে হাজির হলাম একতলার রিসেপশনে। রিসেপশনিস্ট ক্লার্ক বলল, আমাদের কাছ থেকে তো কেউ আপনার ঘরে চাবি চাইতে আসেনি। ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে থাকে, তারা যদি দিয়ে থাকে রুম বয়দের অবশ্যই দেওয়া দরকার হয়নি। আরগাস তার জাদু বলে তাদেরকে অকেজো করে দিয়ে নিজেই চাবি নিয়ে কাজ হাসিল করেছে। শেষটায় হোটেলের দ্বাররক্ষকদের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল। সে বলল, আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আরগাস এসেছিলেন। তার 10 মিনিট পরে হাতে একটা সেলোপেনের ব্যাগ নিয়ে গাড়িতে উঠে হোটেল থেকে বেরিয়ে যান। রূপলি রঙের ক্যাডিলাক। কিন্তু এইখান থেকে কোথায় গেছে আরগাস? তার বাড়িতে কি, নাকি অন্য কোথাও? অবশেষে কোভারুভিয়াসের শরণাপন্ন হতে হলো। ভদ্রলোক বলল, আরগাসের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি, কিন্তু তাতে কি লাভ আছে? সে কি আর বাড়িতে গেছে? সে তোমার করবাসকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। তবে সে যদি শহরের বাইরে বেড়াতে যায় তাহলে একটাই রাস্তা আছে। তোমাদের ভালো গাড়ি, ভালো ড্রাইভার আর সঙ্গে পুলিশ দিতে পারি। সময় কিন্তু খুব কম, আধা ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো। হাইওয়ে ধরে চলে যাবে। যদি কপালে থাকে তাহলে তার সন্ধান পাবে। 3:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। রওনা হওয়ার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আরগাসের আসল নাম ডোমেঙ্গো বার্তিলেমে সারামিয়ানেতো। তার বাড়িতে ফেরেনি। আমাদের সাথে 2জন সশস্ত্র পুলিশ। আমরা পুলিশেরই গাড়িতে চলেছি। 2জন পুলিশের মধ্যে একজন ছোকরা বয়সী, নাম কারেরাস। দেখলাম আরগাস সম্বন্ধে বেশ খবর টবর রাখে। বলল স্যান্টিয়াগো এবং তার আশপাশে আরগাসের নাকি অনেক আস্থানা আছে। এককালে জিপসিদের সাথে অনেকটা সময় কাটিয়েছে। 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে।
পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে এই বছর চারেক আগে, আর সেই থেকেই ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও কি সত্যি করোড়পতি? কারেরাস বলল, তাই তো মনে হয়, তবে লোকটা ভয়ানক কঞ্জুস আর কাউকে বিশ্বাস করে না, তাই ওর বন্ধু বলতে এখন বিশেষ কেউ নেই। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে একটা মুশকিল হলো। হাইওয়ে দুভাগে ভাগ হয়ে একটা চলে গেছে উত্তরের লস্ট অ্যান্ডিজের দিকে, আরেকটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো বন্দরের দিকে। দুটো হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোলের দোকান। দোকানের লোকটাকে জিজ্ঞেস করাতেই সে বলল, ক্যাডিল্যাক, সিনিয়র গাছের ক্যাডিল্যাক, সে তো গেছে ভালপারাইজোর রাস্তায়। আমাদের কালো মার্সিডিজ তীর বেগে রওনা দিল ভ্যালপারাইজোর উদ্দেশ্যে। করভাসের প্রাণহানি হবে না সেটা আমি ভালোভাবে জানি, কারণ তার প্রতি আরগাসের লোকটা বেশ খাঁটি। কিন্তু কাল রাত্রে করভাসের হাবভাব দেখেই বুঝেছিলাম সে জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করছে না। সুতরাং আরগাসের খপ্পরে পড়ে তার যে মনের অবস্থা কি হবে সেইটা ভাবতেই খারাপ লাগছে। পথে আরও দুটো পেট্রোল স্টেশন পড়ল। দুটোর মালিকের সাথেই কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে আরগাসের সিলভার ক্যাডিল্যাক এই রাস্তা দিয়েই গেছে। আমি আশাবাদী লোক, নানান সময় নানান সংকট থেকে অখ্যাত অবস্থায় বেরিয়ে এসেছি। আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি। আমার পাশে বসে গ্র্যান্ডফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে, ভুলে যেও না শঙ্কু, তুমি কিন্তু একজন ধূর্ত লোকের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ। তোমার করবাসকে সে যখন একবার হাতে পেয়েছে, তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না, এইটা জেনে রেখো। কারেরাস বলল, সিনিয়র আরগাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা। এককালে তার অনেক ম্যাজিকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি। হাইওয়ে ক্রমে ঢালু নামছে। স্যান্টিয়াগোর 1600 ফুট থেকে এখন আমরা হাজারে নেমে এসেছি। পিছনে দূরে পর্বতশ্রেণী ক্রমে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে। 40 মাইল পথ এসেছি, আরও 40 মাইল গেলে ভালপারাইজো। গ্রেনফেলের বেজার মুখ আমার আশার প্রাচীরে বারবার আঘাত করে তাকে টলিয়ে দিচ্ছে। হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে। তখন আরগাসের অনুসন্ধান আরও সহস্রগুণ বেশি কঠিন হয়ে পড়বে। রাস্তা সামনে খানিকটা চড়াই উঠে গেছে, পিছনে কি আছে দেখা যাচ্ছে না। গাড়ি এগিয়ে চলেছে দূরপার গতিতে। চড়াই পেরোলো, সামনের রাস্তা ঢালু নেমে গেছে বহুদূর। রাস্তার পাশে এইখানে ওখানে দু একটা গাছ। বহু দূরে একটা গ্রাম, মাঠে মোষের দল। জনমানবের কোনো চিহ্নই নেই, কিন্তু সামনে ওটা কি? এখনো বেশ দূর, সিকি মাইল তো হবেই। এখন 400 গজের বেশি নয়। একটা গাড়ি রোদে ঝলমল করছে, রাস্তার একপাশে বেঁকে দাঁড়িয়ে আছে, তার পেছনে একটা গাছের গুড়ি। এবার কাছে এসে পড়েছে গাড়িটা। ক্যাডিল্যাক গাড়ি, সিলভার ক্যাডিল্যাক। আমাদের মার্সিডিজ তার পাশে এসে দাঁড়ালো। গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম। রাস্তার এক পাশে ছিটকে গিয়ে একটা গাছের গুড়িতে ধাক্কা মেরেছে। গাড়ির সামনের অংশ পুরো থেতলে গেছে। কারেরাস বলল, সিনিয়র আরগাসের গাড়ি। এছাড়া আরেকটা সিলভার ক্যাডিল্যাক আছে সান্তিয়াগোতে, ব্যাংক্রাফট সিনিয়র গালদামেসের গাড়ি, কিন্তু এইটার নাম্বার আমার চেনা। গাড়ি তো রয়েছে, কিন্তু
আরগাস কোথায়? আর আমার করবাসই বা কোথায়? ড্রাইভারের পাশের সিটে ওটা কি? জানালা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করবাসের খাঁচা। দরজার চাবি আমারই তৈরি, আর সেটা রয়েছে আমার কাছেই। আজ দুপুরে দরজায় চাবি দিইনি, শুধু ছিটকানিটাই লাগানো। করবাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই, কিন্তু তারপরে হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে। মানুষের গলা। কারেরাস আর অন্য পুলিশটি বন্দুক উঁচিয়ে তৈরি। ড্রাইভার দেখলাম ভীতু লোক। সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করেছে। গ্রেনফেল ফিসফিস করে বলল, ম্যাজিসিয়ান যাত্রা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে। আমি বললাম, তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়ে বসো। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে রাস্তার বাদিক থেকে। কিছু দূরে কতগুলো ঝোপড়া, দু একটা বড় বড় গাছও রয়েছে। সেই দিক থেকেই আসছে চিৎকারটা। কাল রাত্রে ফিসফিসে গলা শুনেছি, তাই চিনতে দেরি হলো। এ গলা আরগাসের। অকঠ্য অপ্রাপ্ত স্প্যানিশে সে গাল দিয়ে চলেছে। কার উদ্দেশ্যে? ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা বার কয়েক কানে এলো, আর তার সঙ্গে করভাসের নামটা। কোথায় গেল সেই শয়তান পাখি? করভাস, করভাস! মূর্খ পাখি, শয়তান পাখি! নরক বাস আছে তোর কপালে, নরক বাস। আরগাসের কথা আচমকা থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে। আমরাও কিন্তু তাকে দেখতে পাচ্ছি। তার দু হাতে দুটো রিভলভার। 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে সে। কারেরাস হুঙ্কার দিয়ে উঠল, সিনিয়র আরগাস, তোমার অস্ত্র নামাও, নইলে। একটা কর্ণপটহ বিরহ শব্দে আমাদের মার্সেডিসের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো। তারপর আরো 3টে গুলির শব্দ। এইদিকে ওইদিকে আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেই সব গুলি। কারেরাস দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সিনিয়র আরগাস, আমাদের কাছেও বন্দুক রয়েছে, আমরা পুলিশ। আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব। জখম? আরগাস শুকনো গলায় আর্তনাদ করে উঠল, তোমরা পুলিশ, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আরগাস এখন 25 হাতের মধ্যে। এইবার বুঝলাম তার দশাটা। তার চশমাটা খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে যত্রতত্র গুলি চালিয়েছে। আরগাস হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো। কারেরাস ও অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল। আমি জানি এই সংকটে আরগাসের কোনো ভেলকি কাজ করবে না। তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কারেরাস এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল। আরগাস তখন বলছে, এ বাঘি উধাও হয়ে গেল। দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি, কিন্তু কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। গ্র্যান্ডফেল কিছুক্ষণ থেকে কি যেন ফিসফিস করে বলতে চেষ্টা করছিল। এবারে তার কথাটা বুঝতে পারলাম। শঙ্কু, দ্যাট বার্ড ইজ হিয়ার। কি কি রকম? কোথায় করবাস? আমি তো তাকে দেখছি না। গ্রেনফেল রাস্তার উল্টো দিকে অ্যাকেসিয়ান গাছটার মাথার দিকে আঙ্গুল দেখালো। উপরে চেয়ে দেখলাম, সত্যি তো, আমার বন্ধু, আমার সঙ্গী সাথী, আমার প্রিয় করভাস গাছের ওপর বসে আছে। সে নিশ্চিন্তভাবে ঘাড় নিচু করে আমাদের দিকে দেখছে। তাকে হাত দিয়ে ডাকতে সে অক্লেশে গোদ খাওয়া ঘুড়ির মতন গাছ থেকে উড়ে এসে আমাদের মার্সিডিসের ছাদের ওপর বসল। তারপর অতি সন্তর্পণে
যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে। তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো আরগাসের -20 পাওয়ারের সোনার চশমাটা।